আসসালামু আলাইকুম মাই ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো এলিমেন্টস অফ সেন্টেন্স, অর্থাৎ একটা সেন্টেন্সের বিভিন্ন উপাদান। তো আরেকটা ঘোষণা দিয়ে রাখি, আমি নেক্সট যে ভিডিওটা দিব সেটা হলো ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপেলের উপর। আর আজকের ভিডিওটা যারা পরিষ্কারভাবে বুঝতে পারবেন তারা ওই ক্লাসটা একদম সহজেই বুঝতে পারবেন। আর আমাদের জব সিকারদের পার্টিসিপল, জিরান্ড, ইনফিনিটিভ এই বিষয়গুলো একটা জাতীয় সমস্যা, সবাই এটা ফেস করে থাকে। আশা করি আজকের ভিডিওটা পুরোপুরি দেখলে এবং নেক্সট ক্লাসটা যদি আপনি করেন তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। আর আজকের ভিডিওটা শুধু জব সিকারদের জন্য না, ক্লাস 6 থেকে শুরু করে যে কোনো লেভেলের স্টুডেন্টের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। স্পেশালি আমাদের ইংরেজি যে বেসিক, যেটা আমাদের ভিত্তি গড়ার ফ্যাক্টর, সেগুলো সম্পর্কে আমরা জানি না। ঠিক আছে, মনে হয় এগুলো জানি, আসলে কিন্তু আমরা এগুলো জানি না। একটা সেন্টেন্সে সাধারণত 5 থেকে 6টা উপাদান থাকতে পারে। এগুলোর মধ্যে খুবই ইম্পর্টেন্ট হলো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডভার্বিয়াল। These are the elements which are very important to know. সো আমাদের এগুলো জানতে হবে। আমি যখনই কোনো কোচিং সেন্টার বা কোথাও পড়াইতে যাই, প্রথমে আমি স্টুডেন্টদের জিজ্ঞেস করি একটা সেন্টেন্স লিখে যে এটার কোনটা কোন পার্ট বা কোন পার্টকে কি বলা হয়। ফর এক্সাম্পল, আমি যদি একটা উদাহরণ দেই, আই এম প্লেয়িং ইন দ্য ফিল্ড। আমি যদি আমার স্টুডেন্টকে বলি এইখানে কোন পার্ট, আসলে কোন এলিমেন্টের কি নাম, এখানে কি কি এলিমেন্ট আছে, তো আমার স্টুডেন্ট খুব আহ, সহজে বুঝতে পেরেছে বলে তারা বলে আই সাবজেক্ট, আই এম প্লেইং ভার্ব, ইন দ্য ফিল্ড অবজেক্ট। আসলে তাদের লাস্ট যে পার্টটা, দুইটা পার্ট ঠিকই আছে, সাবজেক্ট এবং ভার্ব। লাস্ট পার্ট ইন দ্য ফিল্ড, এটা আসলে অবজেক্ট না। আসলে তারা শিখে নাই কিভাবে একটা অবজেক্টকে আইডেন্টিফাই করতে হয়। আমরা কিভাবে একটা সেন্টেন্সে অবজেক্টকে আইডেন্টিফাই করব, সেটার দুটো কৌশল আছে। যদি আমরা ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করি এবং আমাদের অ্যান্সার চলে আসে, তাহলে ওই বাক্যে অবজেক্ট আছে। আরেকটা কথা, অবজেক্ট সবসময় নাউন বা প্রোনাউন হবে। তো আই এম প্লেয়িং ইন দ্য ফিল্ড এই বাক্যে যদি আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, কি খেলি, কোনো কিছু অ্যান্সার নেই। কাকে খেলি, তাও অ্যান্সার নেই। সো এই বাক্যের ভিতরে আসলে কোনো অবজেক্ট নেই, কিন্তু স্টুডেন্ট ভুল করে যে সাবজেক্ট ভার্ব তার পরবর্তী যে পার্ট বা অংশটা থাকে বাক্যে সেটাকেই অবজেক্ট তারা মনে করে থাকে। অ্যাকচুয়ালি দ্য থিং ইজ নট লাইক দ্যাট। সো আমরা যদি অবজেক্ট পেতে চাই তাহলে যেটা করতে হবে, আমরা ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করব। যদি উত্তর আসে তাহলেই আমরা সেটাকে অবজেক্ট হিসেবে ধরে নিব। আর অবজেক্ট সবসময় নাউন অথবা প্রোনাউন হয়ে থাকে। তো আই এম প্লেইং ইন দ্য ফিল্ড এই বাক্যে আসলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যেহেতু কোনো অ্যান্সার পায় না, তাই এখানে অবজেক্ট নাই, তাহলে এটা কি একটা প্রশ্ন থেকে যায়। হ্যাঁ, যদি কোনো বাক্যে অবজেক্ট না থাকে তাহলে আমরা ভার্বকে কোথায়, কিভাবে, কেন, কতবার ইত্যাদি দ্বারা প্রশ্ন করে থাকি। যদি এগুলো দ্বারা প্রশ্ন করে উত্তর পাই তাহলে যেটা হয় সেটা হলো অ্যাডভার্ব। তো এই বাক্যে আই এম প্লেইং ইন দ্য ফিল্ড, এই আই এম প্লেইং যখন আমরা কোথায় দ্বারা প্রশ্ন করি তখন কি অ্যান্সার পাই, তখন পাই ইন দ্য ফিল্ড। কোথায় খেলি, ইন দ্য ফিল্ড। সো এখানে কোথায় দ্বারা যেহেতু কোশ্চেন করে এখানে অ্যান্সারটা পাওয়া গেছে, তাহলে এটা অ্যাডভার্ব। তাহলে ভার্বকে কোথায়, কিভাবে, কেন, কতবার ইত্যাদি দ্বারা প্রশ্ন করলে যে অ্যান্সারটি পাই সেটা হলো অ্যাডভার্ব। তাই এই বাক্যে ইন দ্য ফিল্ড এটা হলো অ্যাডভার্ব অফ প্লেস, যেহেতু একটা স্থানে খেলি। আর এটা স্ট্রাকচারালি এটাকে বলা হবে প্রিপোজিশনাল ফ্রেজ, কারণ এটা যদি কোনো কিছু প্রিপোজিশন দিয়ে শুরু হয় তাহলে সেটাকে আমরা প্রিপোজিশনাল ফ্রেজ বলতে পারি। কিন্তু এই বাক্যে প্রিপোজিশনাল ফ্রেজ ফাংশন করতেছে বা কাজ করতেছে একটা অ্যাডভার্ব হিসেবে। ঠিক আছে, তো পরবর্তী যেটা হলো, আমি অনেক সময় আমার স্টুডেন্টকে সহজ প্রশ্ন জিজ্ঞেস করি যে একটা বাক্যের সাবজেক্ট বলো, যে যেটা সাবজেক্ট, আসলে সাবজেক্ট কাকে বলে, সাবজেক্ট বলতে তুমি কি বোঝো। তারা বলে যে বাক্যে যে কাজ করে তাকেই সাবজেক্ট বলে। আসলে এটা আংশিক সত্য। বাক্যে অনেক সময় সাবজেক্ট কাজ করতেও পারে, আবার নাও করতে পারে। আহ, উদাহরণস্বরূপ আমি যদি বলি আই প্লে ফুটবল, তো এখানে আমার যে ফুটবল খেলার কাজ সেটা বোঝাচ্ছে। এখানে আমি
ফুটবল খেলার কাজটা করতেছি। আবার যদি বলি আই এম সিক, আমি অসুস্থ, আই এম সিক, তাহলে এই বাক্যের ভিতরে এম ভার্ব দ্বারা কোনো কিছু কাজ করা বোঝাচ্ছে না। এখানে এম ভার্ব দ্বারা মূলত সাবজেক্ট সম্পর্কে কিছু বলা হচ্ছে। সাবজেক্ট যে এখানে অসুস্থ, উম, এখানে সেটাই বলা হচ্ছে। সো আবার যদি বলি করিম ইজ হ্যাপি, এখন করিম সুখী, এটা দ্বারা করিমের যে অবস্থা সেটা বোঝাচ্ছে। সো এটা বোঝা গেল যে এখানে করিম সম্পর্কে বর্ণনা করা হচ্ছে। তাহলে সাবজেক্টের পূর্ণাঙ্গ যদি সঙ্গে বলতে চাই তাহলে বলতে পারি বাক্যের যে অংশ কোনো কাজ করে বা বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। তারপরে যদি আমি জিজ্ঞেস করি স্টুডেন্টকে ভার্ব কাকে বলে, তারা ম্যাক্সিমাম সময় উত্তর দেয় যা দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। তো আমি তখন সেম কিছু উদাহরণ তাদের সামনে প্রডিউস করি, যেমন আই এম সিক, তো এখানে এম দ্বারা কী কাজ করা বোঝাচ্ছে, আসলে তখন তারা আর অ্যান্সার দিতে পারে না। আসলে ভার্ব দ্বারা এখানে যে আমার কন্ডিশন সেটা বোঝাচ্ছে, শুধুমাত্র যে কাজ করে বোঝায় ব্যাপারটা এরকম না। আবার যদি বলি ইট ইজ রেইনিং নাও, এখন বৃষ্টি হচ্ছে, তো এখানে কী কাজ করা বোঝাচ্ছে সাবজেক্টের বা ভার্বের, এখানেও কোনো কাজ করা বোঝাচ্ছে না, এখানে আসলে কোনো ঘটনা ঘটা বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা যদি ভার্বের একটা পূর্ণাঙ্গ ডেফিনেশন দিতে চাই তাহলে সেটা হতে পারে যে শব্দ দ্বারা কোনো কাজ করা, আহ, কোনো অবস্থা, কোনো কিছু হওয়া বা ঘটা ইত্যাদি বোঝায় তাকে ভার্ব বলে। তো তারপর অনেক সময় জিজ্ঞেস করি বলতো অবজেক্ট কি, আসলে অবজেক্ট কাকে বলে। তো তারা ম্যাক্সিমাম সময় বলে ভার্বের পরে যে পার্ট থাকে তাকে অবজেক্ট বলে, আসলে ব্যাপারটা তা নয়। আসলে অবজেক্টকে আমরা জানি যে ভার্বকে কী বা কাকে দ্বারা জিজ্ঞেস করলে অ্যান্সার আসলে সেটা হবে অবজেক্ট। আর অবজেক্ট মূলত ভার্ব দ্বারা ডিরেক্টলি অর ইনডিরেক্টলি এফেক্টেড হবে, আক্রান্ত হবে। আহ, এখন উদাহরণ দিলেই বুঝতে পারবেন। অবজেক্ট দুই প্রকারের আছে, একটা হলো ডিরেক্ট অবজেক্ট, একটা হলো ইনডিরেক্ট অবজেক্ট। এখন কি দ্বারা প্রশ্ন করে যদি আমরা অ্যান্সার পাই সেটা হলো ডিরেক্ট অবজেক্ট, আর কাকে দ্বারা প্রশ্ন করে যদি অ্যান্সার পাই সেটা হলো ইনডিরেক্ট অবজেক্ট। উদাহরণস্বরূপ যদি বলি হি গেভ মি পেন, সে আমাকে একটি কলম দিয়েছিল, এখানে কি দিল, একটি কলম, সেটা হলো ডিরেক্ট অবজেক্ট। আর কাকে দিল, আমাকে দিল, সেটা হলো ইনডিরেক্ট অবজেক্ট। এখানে মি হলো রিসিভার। ঠিক আছে, তো এখানে মি এবং ফ্রেন্ড এই দুইটাই কিন্তু এফেক্টেড হয়েছে ভার্ব দ্বারা। ঠিক আছে, সো আমরা বলতে পারি ভার্ব অবজেক্ট কাকে বলে, যে পার্টটুকু সেন্টেন্সের ভার্ব দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এফেক্টেড হয় তাকে অবজেক্ট বলে। তো এই পর্যন্ত আমাদের তিনটা জিনিস ক্লিয়ার হয়ে গেল আজকে, যে সাবজেক্ট কাকে বলে, যদিও সহজ মনে হয় অনেক সময় ডেফিনেশন দিতে গেলে খুবই কঠিন। তারপরে ভার্ব কাকে বলে এটা ক্লিয়ার হলো, আর নেক্সট যেটা অবজেক্ট কাকে বলে সেটা ক্লিয়ার হলো। ঠিক আছে, আর আরেকটা বিষয় এখানে কথা বলার আছে একটু, যদি কোনো বাক্যে অবজেক্ট থাকে, সেই বাক্যে যে ভার্বটা বসে তাকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলি, কারণ ট্রানজিটিভ ভার্বে সবসময় অবজেক্ট থাকে। আর যে বাক্যে অবজেক্ট থাকে না, তো ওই ভার্বকে আমরা ইউজুয়ালি ইনট্রানজিটিভ ভার্ব বলি। ইনট্রানজিটিভ ভার্ব বাক্যের অর্থ নিজেই প্রকাশ করতে পারে, তার কোনো অবজেক্ট লাগে না। তো এই পর্যন্ত গেল। তারপরে যে বিষয়টা সেটা হলো কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কি? কমপ্লিমেন্ট হলো আহ, একটি পরিপূরক টাইপের, অর্থাৎ যদি কোনো কিছু নিজে তার অর্থ প্রকাশ করতে না পারে, আরেকটা কোনো কিছুর সাহায্য নেয়, তবে যে প্রথম জিনিসটা দ্বিতীয় জিনিসটার হেল্প নেয়, তাহলে প্রথম জিনিসটার কমপ্লিমেন্ট হলো সে দ্বিতীয় জিনিসটা। কমপ্লিমেন্টকেও আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো সাবজেক্ট কমপ্লিমেন্ট আর একটা হলো অবজেক্ট কমপ্লিমেন্ট। এখন সাবজেক্ট কমপ্লিমেন্ট যেটা হলো সাবজেক্ট বসে তার অর্থ যখন প্রকাশ করতে না পারে, তো তখন তার কমপ্লিমেন্ট বা পরিপূরক হিসেবে নাউন বা অ্যাডজেক্টিভ গ্রহণ করে, তখন তাকে সাবজেক্ট কমপ্লিমেন্ট বলে। তো এই সাবজেক্ট যে কমপ্লিমেন্টগুলো নেয় নাউন অথবা
অ্যাজেক্টিভ, এদের মাঝখানে যে ভার্বগুলো বসে ইউজুয়ালি টু বি ভার্ব, অ্যামিজার ওয়াজার বসে, এছাড়াও এপিয়ার সেম, এরকম কিছু ভার্ব বসে, এগুলোকে লিঙ্কিং ভার্ব বলা হয়। কারণ এখানে কমপ্লিমেন্ট বা সাবজেক্ট কমপ্লিমেন্ট বলতে যেটা বোঝাই, সাবজেক্ট এবং যে কমপ্লিমেন্টটা নেই আহ, সেই দুইজন আসলে একই ব্যক্তি বা একই জিনিস, এগুলাকেই বোঝায়। যেমন যদি আমি উদাহরণ দিই, আই অ্যাম টিচার, আমি একজন শিক্ষক। এখানে আই এর আরেকটি নাম হলো টিচার, আর আই ইকুয়াল টিচার। সো আই এবং টিচারকে এখানে এম যে ভার্ব আছে এটা একটা সংযোগ বা লিঙ্ক করতেছে। এই জন্যই এই যে সাবজেক্ট এবং সাবজেক্ট কমপ্লিমেন্টের মাঝখানে যে ভার্বগুলো বসে এগুলোকে লিঙ্কিং ভার্ব বলা হয়ে থাকে। আবার যদি বসাই হি ইজ অনেস্ট, সে হয় সৎ। সো এখানে হি এবং অনেস্ট দুইটা কিন্তু একই ব্যক্তিকে বোঝাচ্ছে। সো এটাও একটা সাবজেক্ট কমপ্লিমেন্ট। আবার যদি বলি দ্য স্টোরি ইজ ইন্টারেস্টিং, দ্য স্টোরি গল্পটি ইজ হয় ইন্টারেস্টিং আনন্দদায়ক। সো এখানে দ্য স্টোরি অ্যান্ড ইন্টারেস্টিং, এটা মূলত ইন্টারেস্টিং ওয়ার্ডটা স্টোরিকেই নির্দেশ করতেছে বা মডিফাই করতেছে। তাই এখানে ইন্টারেস্টিংটা একটা অ্যাজেক্টিভ যা স্টোরি সাবজেক্টকে বর্ণনা করতেছে এবং স্টোরি সাবজেক্টের যে অর্থ সেটা এখানে পরিপূর্ণ করতেছে। তাই এখানে ইন্টারেস্টিংটা হলো দ্য স্টোরির একটি সাবজেক্ট কমপ্লিমেন্ট। এখন আসি আমরা অবজেক্ট কমপ্লিমেন্ট নিয়ে। তো অবজেক্ট কমপ্লিমেন্ট কি? যখন একটা সেন্টেন্সে একটা অবজেক্ট নেওয়ার পরেও তার বাক্য সম্পূর্ণ হয় না, তখন অবজেক্ট আরেকটি ওয়ার্ড তার পাশে নিয়ে ওই সেন্টেন্সের বাক্যটা কি করে, বাক্যের অর্থটা পরিপূর্ণ করে, তখন তাকে অবজেক্ট কমপ্লিমেন্ট বলে। এখন অবজেক্ট আর অবজেক্ট কমপ্লিমেন্ট একই ব্যক্তি বা একই জিনিস হয়ে থাকে। যেমন উদাহরণস্বরূপ, উই মেড হিম ক্যাপ্টেন, উই মেড হিম ক্যাপ্টেন, আমরা তাকে কি বানাইলাম? ক্যাপ্টেন বানাইলাম। যদি আমি বাক্যটা উই মেড হিম এই পর্যন্ত রেখে দেই তাহলে বাক্যটার অর্থ পরিপূর্ণ হয় না। যদি হিমের পর ক্যাপ্টেন, লিডার একটা ওয়ার্ড ইউজ করি তখন কিন্তু বাক্যের অর্থটা পরিপূর্ণ হয়। এখন হিম আর লিডার অথবা ক্যাপ্টেন এই দুইজন কিন্তু সেম পারসন, রাইট? এই জন্য হিম আর ক্যাপ্টেন, হিমের যে কমপ্লিমেন্ট এখানে এটা হলো ক্যাপ্টেন বা লিডার। সো এভাবে আমরা অবজেক্ট কমপ্লিমেন্ট যাচাই করতে পারি। যদি একটা অবজেক্ট বসে বাক্যের অর্থ সম্পন্ন করতে না পারে, যদি তারপরে আরেকটা ওয়ার্ড বসে ওই অবজেক্টকে নির্দেশ করে বা অবজেক্ট সম্পর্কে কিছু বলে, তখন তাকে অবজেক্ট কমপ্লিমেন্ট বলে। আর যদি কোনো সেন্টেন্সে অবজেক্ট কমপ্লিমেন্ট থাকে তো ওই সেন্টেন্সে যে ভার্বটা ইউজ করা হয় সেটা হলো ফ্যাক্টেটিভ ভার্ব। এই ফ্যাক্টেটিভ ভার্ব অনেক এক্সামেও আসে অনেক সময়। এরকম একটা বাক্য দিয়ে দেয়, উই সিলেক্টেড হার লিডার। তো এই বাক্যে সিলেক্টেড হোয়াট টাইপ অফ ভার্ব? তো এটা আসলে ফ্যাক্টেটিভ ভার্ব। ভার্বের বিস্তর প্রকারভেদ রয়েছে। তো আমি অন্যদিন ভার্ব সম্পর্কে আমি ডিটেলস আলোচনা করব। অনেক সময় ভার্ব থেকেও কি অনেক সময় বিভিন্ন কোশ্চেন করা হয়ে থাকে কম্পিটিটিভ এক্সামে। এছাড়াও যে অন্যান্য স্টুডেন্ট আছে তাদের জন্য ভার্ব সম্পর্কে জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো যেটা আমি এখন বললাম, যদি কোনো সেন্টেন্সে অবজেক্ট কমপ্লিমেন্ট থাকে তবে সে ভার্বটা সবসময় ফ্যাক্টেটিভ ভার্ব হয়ে থাকে, রাইট? আর যে সেন্টেন্সে অবজেক্ট থাকবে আর ওই সেন্টেন্সে যে ভার্বটা ব্যবহৃত হয় সেটা হবে ট্রানজিটিভ ভার্ব। তো এখন মোটামুটি কয়েকটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট সম্পর্কে আমাদের ডিটেলস ধারণা চলে আসছে। সাবজেক্ট কাকে বলে, ভার্ব কাকে বলে, অবজেক্ট কি, অবজেক্ট কীভাবে পাবো, আর যদি অবজেক্ট না থাকে তাহলে কি দিয়ে জিজ্ঞেস করে আবার বাক্যে অ্যাডভার্ব পাবো, এগুলো সম্পর্কে একটা বিস্তারিত ধারণা আসছে। আর দুইটা ভার্ব সম্পর্কে অলরেডি আমরা জেনেছি, একটা হলো ট্রানজিটিভ ভার্ব যার অবজেক্ট থাকবে, আর একটা হলো ইনট্রানজিটিভ ভার্ব যেটার অবজেক্ট থাকে না। আর মোস্ট ইম্পর্টেন্টলি যদি আমরা
কোনো অবজেক্ট কমপ্লিমেন্ট দেখি, ওই বাক্যে যে ভার্বটা থাকে সেটা হলো ফ্যাক্টিটিভ ভার্ব। আরেক ধরনের ভার্ব আছে, এটা একটু বলে দেই, যেটা অনেক গুরুত্বপূর্ণ। যদি কোনো ভার্ব থেকে একটা নাউন উৎপন্ন করে ওই সেন্টেন্সের, যে সেন্টেন্সে ভার্বটা ব্যবহার করা হয়, আবার অবজেক্ট হিসেবে বসে, তখন ওই ভার্বকে কগনেট ভার্ব বলে, সমধাতুজ ক্রিয়া বলা হয় বাংলাতে। যদি কোনো ভার্ব থেকে নাউন উৎপন্ন হয়ে আবার ওই বাক্যের অবজেক্ট হিসেবে আমরা ইউজ করি, তখন তাকে বা ওই ভার্বকে আমরা কগনেট ভার্ব বলে থাকি। যদি এক্সাম্পল দেয় তাহলে হতে পারে শি স্ল্যাপড নাইস স্লিপ লাস্ট নাইট। যদি আমরা বলি গত রাতে সে অনেক ভালো ঘুমিয়েছে, এই যে স্ল্যাপড এটা একটা ভার্ব, আবার এটার অবজেক্ট হিসেবে আ সাউন্ড স্লিপ, এই যে স্লিপ এটা ইউজ করছি। যদি এরকম ধরনের বাক্য থাকে তাহলে ওই ধরনের ভার্বকে বলা হবে কগনেট ভার্ব। এটা অনেক সময় এক্সামে আসে। তাহলে আমরা কগনেট ভার্ব সম্পর্কেও আজকে জানলাম এই ভিডিওতে। তো আশা করি নেক্সট ভিডিওতে আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হলো নন ফাইনাইট ভার্ব, যেটার প্রকারভেদের মধ্যে রয়েছে ইনফিনিটিভ, জেরান্ড, পার্টিসিপল। আর এই ইনফিনিটিভ, জেরান্ড, পার্টিসিপল অনেকেরই মাথা ব্যথা। তো আশা করি নেক্সট ভিডিওতে আপনারা এই আপনাদের যে মাথা ব্যথা সেটা আমি দূর করে দিব। আপনারা ইজিলি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে ডিটেক্ট করতে পারবেন আসলে কোনটা ইনফিনিটিভ, কোনটা জেরান্ড এবং কোনটা পার্টিসিপল। তো আজকে আপাতত এই পর্যন্ত। আশা করি আজকের ভিডিওটা ভালো করে দেখবেন এবং বুঝতে চেষ্টা করবেন যে একটা সেন্টেন্সে যে বেসিক এলিমেন্ট সেগুলো কী কী। একটা সেন্টেন্সের আরেকটা বিষয় বলে দেই, সেন্টেন্সের নাউন কোথায় কোথায় বসতে পারে। 6টা জায়গায় সাধারণত নাউন বসে। একটা হলো সাবজেক্টের জায়গায় সবসময় নাউন বসবে, অবজেক্টের জায়গায় নাউন বসে, অ্যাপোজিটিভ হিসেবে নাউন বসে, কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসে, আর প্রিপোজিশনের অবজেক্ট হিসেবেও একটা সেন্টেন্সে নাউন বসে থাকে। সো নাউন বসার এই স্থানগুলো যদি আমরা ডিটেক্ট করতে পারি, আর যদি টেকনিক জানি কিভাবে অবজেক্ট বের করতে হয় আর কোথায় কোথায় নাউন বসে, এটা যদি আমরা জানি তাহলে যে কোনো ফর্মেই থাক আমরা সেটাকে ডিটেক্ট করতে পারবো যে এটা নাউন অর সিম্পলি এটা কি জিরান্ট না পার্টিসিপল ইটিসি। সো আজকে আর কথা বাড়াচ্ছি না, আজকে এ পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।